অদ্ভুত এক রহস্যময় ট্রেন, যেটা কিনা প্রতিদিনের মতো শত শত যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরেই ট্রেনটির মধ্যে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। এক অজানা কারণে ট্রেনটি তার শত শত যাত্রীসহ অদ্ভুতভাবে অতীতের নির্দিষ্ট একটি সময়ে গিয়ে আটকা পড়ে যায়। ট্রেনটির সমস্ত যাত্রীরা ফেসে যায় ভয়ানক এক টাইম লুপের মধ্যে। তারা কোনোভাবেই এই সময়ের বেড়াজাল থেকে বের হতে পারছিল না, আর বুঝতেও পারছিল না যে তাদের সঙ্গে কি হচ্ছে। কিন্তু সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে, ট্রেনটির একজন ব্যক্তি বারবার ট্রেনটির মাধ্যমে টাইম ট্রাভেল করে অন্য একজন ব্যক্তি হয়ে জেগে উঠছিল। তবে সে নিজেও বুঝতে পারছিল না যে তার সঙ্গে কি হচ্ছে। এই সময়ের বেড়াজালের মধ্যে সে নিজের অস্তিত্বকে খুঁজে বেড়াচ্ছিল। তবে আসলে এই যাত্রীদের সঙ্গে কি ঘটেছিল, কেনই বা তারা আটকা পড়েছিল এমন ভয়ানক সময়ের বেড়াজালে? গল্পটিকে দেখে সাধারণ কোনো টাইম ট্রাভেল মুভির গল্প মনে হলেও এই গল্পটি এমনভাবে তৈরি করা হয়েছে যে গল্পের প্রত্যেকটি জায়গাতে আপনার মনে কোনো না কোনো প্রশ্ন তৈরি হবে, এবং গল্পের শেষে আসলে কি হতে চলেছে সেটা আপনারা কোনোভাবেই ধারণাও করতে পারবেন না। তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক রহস্যময় ট্রেনের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় আমেরিকার একটি শহরে, যেখানে আমরা একটি ট্রেন দেখতে পাই। ট্রেনটি আমেরিকার শিকাগো শহরের দিকে যাচ্ছিল। তো ট্রেনের সমস্ত প্যাসেঞ্জারদের মধ্যে আমরা স্টিভেন নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, যার কিনা হঠাৎ করে ঘুম ভেঙে যায়। আর এমন সময় তাকে তার সামনে বসে থাকা একজন মেয়ে বলে, আমি তোমার কথার উপর অনেক চিন্তা করে দেখেছি শন, তুমি যা বলেছ একদম ঠিক বলেছ। কিন্তু শনের কাছে এই বিষয়টি অনেক অদ্ভুত লাগছিল। সে তখন সেই মেয়েটিকে বলে, আমি শন নই, আমার নাম ক্যাপ্টেন স্টিভেন। তবে ঠিক এমন সময় সেখানে একজন মহিলা আসে, আর এখানে তার হাতে থাকা কফি শনের জুতোর উপরে পড়ে যায়। এদিকে সেই মেয়েটি তাকে বলে, তুমি কি আমার সঙ্গে মজা করছো শন? কিন্তু সে তখন তাকে বলে, তোমার কাছে মনে হতে পারে আমি তোমার সঙ্গে মজা করছি, কিন্তু আমি সিরিয়াসলি তোমাকে চিনি না। আর ঠিক এমন সময় সেখানে টিটি এসে তাদের কাছে টিকিট চাইছিল। তবে শনের মাথায় কোনো কিছুই আসছিল না যে ট্রেনের মধ্যে সে কিভাবে এসেছে আর তার টিকিটই বা কোথায়। এমন সময় সেই মেয়েটি শনকে টিকিট বের করে দেখায় আর বলে যে তারা দুজন তো একসঙ্গে এখানে এসেছিল। কিন্তু শন কেন এখন এমন অদ্ভুত ব্যবহার করছে? এদিকে শন এক এক করে ট্রেনের প্রত্যেকটি যাত্রীকেই দেখছিল। এরপর শন তার সিট থেকে উঠে ট্রেন থেকে বেরিয়ে যেতে চাইছিল। আর ঠিক তখনই সেখানে থাকা একটি ছেলের একটি মেয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে সেই মেয়েটির একটি কাগজ নিচে পড়ে যায়। কিন্তু ঠিক এমন সময় সেই ছেলেটি একটি পার্স হাতে নিয়ে ট্রেন থেকে বেরিয়ে যায়। এরপর সে একজন প্যাসেঞ্জারের কাছে গিয়ে সেই পার্সটি ফিরিয়ে দেয়, কারণ এটা সেই প্যাসেঞ্জারের কাছ থেকেই পড়ে গিয়েছিল। এদিকে এসব দেখতে দেখতে শন ট্রেন থেকে বেরিয়ে আসে। সেই ছেলেটির কাছে জানতে চায় যে এটা কোন স্টেশন। ছেলেটি তখন তাকে জানায় যে এটা শিকাগো। এরপর শন আবারও ট্রেনের মধ্যে ফিরে আসে আর সে ফ্রেশ হওয়ার জন্য ট্রেনের ওয়াশরুমে যায়। কিন্তু যখনই সে ওয়াশরুমের আয়নার দিকে তাকায় তখন সে যেন একদম চমকে ওঠে, কারণ সে তো আসলে ছিল স্টিভেন, কিন্তু সে আয়নাতে নিজের চেহারা দেখতে পাচ্ছিল না। এটা ছিল অন্য একজন মানুষ। তো স্টিভেন এখানে বারবার নিজের চেহারা দেখছিল, কিন্তু প্রত্যেকবারই সে আয়নাতে অন্য একজনকে দেখতে পাচ্ছিল। তাই সেতে ঘাবড়ে গিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। বাহিরে আবার তার জন্য সেই মেয়েটি দাঁড়িয়েছিল। সেই মেয়েটি এখানে তাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো শন? তোমার কি হয়েছে? তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? আমি ক্রিস্টিনা। স্টিভেন তখন মেয়েটিকে বলে, তুমি বারবার আমাকে শন বলে আমাকে কনফিউজড করো না, এমনিতেই আমি অনেক দুশ্চিন্তায় আছি। সেই মেয়েটি তখন তাকে বলে, ঠিক আছে, তুমি প্রমাণ চাও তাই তো? তাহলে তোমার মানিব্যাগ বের করে তোমার আইডি চেক করে দেখো। স্টিভেন তখন তার মানিব্যাগটি বের করে আর সে তার আইডি চেক করে দেখতে পায় যে সেখানে সেই ব্যক্তিটির ছবি, যাকে সে ওয়াশরুমের আয়নাতে দেখতে পাচ্ছিল। আর এই ব্যক্তির নামই ছিল শন, যেখানে তার প্রফেশন দেয়া ছিল একজন টিচার। কিন্তু স্টিভেনের কথা অনুযায়ী স্টিভেন একজন ক্যাপ্টেন, সে এয়ারফোর্সের ক্যাপ্টেন ছিল। তে এই সমস্ত ব্যাপার নিয়ে স্টিভেন অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। আর ঠিক এমন সময় তাদের ট্রেনের পাশের রেললাইন দিয়ে একটি মালবাহী ট্রেন যাচ্ছিল, আর এই ট্রেনটির সঙ্গে ধাক্কা লেগে স্টিভেনদের ট্রেনটি বিস্ফোরিত হয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন লেগে সেখানে সমস্ত প্যাসেঞ্জাররা মারা যায়। পুরো ট্রেনটি একদম ধ্বংস হয়ে যায়। তবে ঠিক সঙ্গে সঙ্গে স্টিভেনের চোখ খুলে একটি অন্ধকার রুমের মধ্যে, যেখানে তার সামনে একটি মনিটর ছিল। মনিটরে একজন মহিলা কথা বলছিল। মহিলাটি এখানে স্টিভেনকে বলে, ক্যাপ্টেন স্টিভেন, তুমি এতক্ষণ কি দেখছিলে? কিন্তু স্টিভেন তখন তাকে বলে, আপনি কে? সেই মহিলাটি তখন তাকে বলে, তুমি আমাকে খুব ভালো করেই চেনো স্টিভেন, একটু মনে করার চেষ্টা করো। কিন্তু স্টিভেন কিছুতেই কোনো কিছু মনে করতে পারছিল না। তবে প্রায় অনেক সময় যাবৎ চেষ্টা করার পর স্টিভেন বলে, কলিন, আপনার নাম কলিন। কলিন এতে বেশ খুশি হয়।
আর বলে, তুমি একদম ঠিক বলেছ স্টিভেন। স্টিভেন তখন কলিনকে বলে, আপনি দয়া করে আমাকে বলবেন যে আমার সঙ্গে এগুলো কি হচ্ছে? আমি এখনই তো একটি ট্রেনের মধ্যে ছিলাম, আর মুহূর্তের মধ্যে এখানে কিভাবে চলে এলাম? আমাকে দয়া করে সমস্ত সত্যটা বলুন। তবে ঠিক তখনই কলিনের পেছনে একজন ব্যক্তি এসে কিছু একটা চেক করে চলে যায়। স্টিভেন তখন সেখানে বলে, আমি আমার বাবার সঙ্গে কথা বলতে চাই। বাবা কি জানে যে আমি ফিরে এসেছি? কিন্তু কলিন তখন তার এই সমস্ত কথা ইগনোর করে তার কাছে জানতে চায় যে ট্রেনের মধ্যে বোম কে রেখেছিল। স্টিভেন তখন তাকে বলে, ট্রেনের মধ্যে বোম কে রেখেছে সেটা আমি কিভাবে জানব? কলিন তখন তাকে বলে, তোমাকে এই বিষয়টি জানতেই হবে। আমরা তোমাকে ট্রেনের ভেতর আবার পাঠাবো, আর এবার তুমি ট্রেনের বোমের ব্যাপারে সমস্ত তথ্য জেনে আসবে। তোমাকে জানতে হবে যে ট্রেনের মধ্যে বোম কে রেখেছে। তবে প্রতিবারের মতো এবারও তোমার কাছে 8 মিনিট সময় থাকবে। কিন্তু স্টিভেন তখন তাকে বলে, তোমাদের এই সমস্ত ফালতু টেস্টে আমি পড়তে চাই না। আগে বলুন আমার টিম কোথায়? আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, আর আমার প্রত্যেকটি কথা শোনা আপনারও দায়িত্ব। তবে ঠিক তখনই কলিন একটি বাটন প্রেস করে, আর সঙ্গে সঙ্গে সময় চলে যায় অতীতে। আবারও ঘটনা শুরু হয় সেখান থেকে, যেখানে স্টিভেনের জ্ঞান ফিরে এসেছিল। যদিও মনে হতে পারে এগুলো ব্রেনের মাধ্যমে হচ্ছে, কিন্তু এই ট্রেনের ঘটনাগুলো আসলে বাস্তবেই ঘটছে। তবে এই সবকিছু কিভাবে সম্ভব সেটা আমরা সামনে জানতে পারবো। তো স্টিভেন চোখ খুলে আবারও তার সামনে ক্রিস্টিনাকে দেখতে পায়, আর প্রথমবারের মতো সেম ঘটনা তার সঙ্গে আবারও ঘটতে শুরু করে। ক্রিস্টিনা তাকে শন বলে ডাকতে থাকে। এমনকি সেই কফি হাতে থাকা মহিলাটি পাস করার সময় আবারও কফি স্টিভেনের জুতোর উপরে পড়ে যায়। যদিও আগের বারের মতো এখানে সেম ঘটনা ঘটছিল, কিন্তু এবার কিছু কিছু ঘটনা একটু ভিন্নও ছিল। কারণ এর আগেরবার স্টিভেনের জুতোর উপর যখন কফি পড়েছিল তখন ক্রিস্টিনা সেটা পরিষ্কার করেনি, কিন্তু এবার একটি টিস্যু দিয়ে ক্রিস্টিনা কফিগুলো পরিষ্কার করে দেয়। স্টিভেন তখন একা একাই বলছিল যে ট্রেনও সেম, জায়গাও সেম, ঘটনাও সেম, শুধুমাত্র কিছু কিছু বিষয়ে ভিন্নতা রয়েছে। এরপর স্টিভেন তার ঘড়ির টাইম চেক করে, আর সে ঘড়ির মধ্যে 8 মিনিটের একটি কাউন্টডাউন সেট করে দেয়। আর এবার সে ক্রিস্টিনার সঙ্গে নর্মাল ব্যবহার করছিল। এমনকি টিটি এসে টিকিট দেখতে চাইলেও সে ক্রিস্টিনার মাধ্যমে টিকিট নিয়ে টিটিকে দেখায়। এরপর স্টিভেন নিজে নিজেই বলতে থাকে, দুর্দান্ত টেকনোলজি, এমন এক টেকনোলজি যেটার মাধ্যমে সে একটি টাইম লুপে আটকে গিয়েছে। আর স্টিভেন এখানে এটাও বুঝতে পারে যে সে হয়তো ততক্ষণ পর্যন্ত এই টাইম লুপের মধ্যেই আটকে থাকবে যতক্ষণ না সে বোমের রহস্য উদ্ঘাটন করতে পারছে। এদিকে সেই ছেলেটি আবারও একটি মেয়ের সঙ্গে ধাক্কা খায়, ফলে আগের বারের মতোই সেখানে কাগজ পড়ে যায়। এরপর সেই ছেলেটি ট্রেন থেকে বেরিয়ে এসে সেই লোকটিকে পার্স ফিরিয়ে দেয়, যার কাছ থেকে এর আগেরবারও পার্সটি পড়ে গিয়েছিল। তো সেই ছেলেটির সঙ্গে সঙ্গে স্টিভেনও বাহিরে আসে। সেইবার ট্রেনটিকে টাচ করে, স্মেল করে এবং আবারও ভেতরে চলে আসে। এরপর সে চিন্তা করতে থাকে যে গতবার ট্রেনের মধ্যে বিস্ফোরণ পেছন সাইড থেকে হয়েছিল, তার মানে বোমটি হয়তো পেছনের সাইডেই থাকবে। তাই সে সোজা ট্রেনের পেছনের সাইডেই চলে যায়, আর সেখানে একটি ওয়াশরুম ছিল। স্টিভেন তখন সেই ওয়াশরুমটির মধ্যে গিয়ে সমস্ত জায়গাতে বোমটি খুঁজতে শুরু করে, এবং কিছুক্ষণের মধ্যে সে বোমটি পেয়েও যায়। বোমটি এখানে একটি সেলের সঙ্গে কানেক্ট করা ছিল, আর স্টিভেনও এখানে কলিনের সঙ্গে এই ব্যাপারে কথা বলতে চাইছিল। সে কলিনকে উদ্দেশ্য করে বলে যে সে কি এই বোমের প্লাগটিকে খুলে দেবে নাকি এভাবেই রাখবে। আসলে স্টিভেন ভাবছিল যে তাকে হয়তো একটি সিমুলেশনের মধ্যে পাঠানো হয়েছে, যেখান থেকে সরাসরি কলিন তার কথা শুনতে পারবে। আর যেহেতু সে সেখানে একটি স্ক্রিনও দেখেছে, তাই কলিনও হয়তো তাকে দেখতে পাচ্ছে এবং তার কথা শুনতেও পাচ্ছে। আর এই সমস্ত কিছু হয়তো শুধুমাত্র তার ব্রেনেই ঘটছে। সেগুলোকে একটি কল্পনা ভাবছিল, কিন্তু আসলে এমন কিছুই ছিল না। সে বারবার কলিনকে ডাকলেও কলিন তার কথার কোনো রেসপন্স করে না, কারণ তার সঙ্গে এই ঘটনা রিয়েল লাইফে ঘটছিল। এটা কোনো কম্পিউটারের সিমুলেশন ছিল না। তাই স্টিভেন তখন কোনো কিছু না করেই বোমটিকে সেখানেই রেখে দেয়। এরপর সে ওয়াশরুম থেকে বেরিয়ে আসার সময় দেখতে পায় যে সেখানে একটি প্যাসেঞ্জার একজন ব্যক্তির সঙ্গে অনেক সিরিয়াসভাবে কথা বলছে। এমনকি তার কথাগুলো অনেক সন্দেহজনক মনে হচ্ছিল। আর তার সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু প্যাসেঞ্জার ফোনে কথা বলছিল। এমন সময় স্টিভেন তার পকেট থেকে আবারও সেই আইডিটি বের করে, যেখানে শনের নাম লেখা ছিল, আর প্রফেশন ছিল টিচার। এখন এই আইডিটি দেখে স্টিভেন ভাবছিল যে হয়তো কোনো এক সোর্স কোডের মাধ্যমে তাকে এমন একটি সিমুলেশনে পাঠানো হয়েছে যেখানে তার পরিচয় স্টিভেন নয়, যার কারণে ক্রিস্টিনা নামক মেয়েটি তাকে শন বলে ডাকছে। কারণ সে ভাবছিল যেহেতু এটা একটি সিমুলেশন, তাহলে তারা চাইলে তো তাকে একজন পুলিশ অফিসারের আইডি দিতে পারত। এতে করে তার অপরাধীকে বের করতে অনেক সহজ হতো। যাই হোক, স্টিভেন তখন এখানে সবাইকে শনের সেই আইডিটি দেখায়, আর সে সবাইকে বলে যে সে একজন পুলিশ অফিসার।
সে ইনভেস্টিগেশনের জন্য এখানে এসেছে। আর আইডিটি যেহেতু কেউ ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছিল না, তাই সবাই তাকে পুলিশ অফিসারই ভাবছিল। স্টিভেন তখন প্রত্যেকের কাছেই তাদের মোবাইল এবং বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলো চায়। কিন্তু ঠিক এমন সময় সেখানে ক্রিস্টিনা বলে, তুমি এসব কি করছো শন? তুমি সবাইকে কেন মিথ্যে পরিচয় দিচ্ছ? কিন্তু এখানে কয়েক সেকেন্ডের মধ্যে আবারও ট্রেনটি বিস্ফোরিত হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে স্টিভেন আবারও সেই সেলের মধ্যে জেগে ওঠে, যেখানে মনিটরের সামনে কলিন ছিল। তবে স্টিভেনের শরীরে এখানে একটু অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সে তখন কলিনকে বলে, এই ডিভাইসের মধ্যে হয়তো হাইড্রোলিক লিকুইড বের হচ্ছে। কিন্তু কলিন বলে, তুমি এতে ভয় পেও না। তুমি এখন আমাকে বলো যে তুমি সেখানে গিয়ে কি করেছ। তুমি কি সেই বোম্বারকে খুঁজে পেয়েছ? কিন্তু স্টিভেন তখন তার কাছে তার পেছনে থাকা সেই ব্যক্তিটির কথা জানতে চায়, যাকে সে আগের বার দেখেছিল। তবে কলিন তখন তাকে বলে যে আস্তে আস্তে সে সবকিছুই জানতে পারবে, তবে তার আগে তাকে তার মিশন কমপ্লিট করতে হবে। কিন্তু স্টিভেন তখন বলে যে তার মিশন তো ছিল আফগানিস্তানে। গতকালই তো সে তার একজন সঙ্গীর সঙ্গে মিশনে যাচ্ছিল, কিন্তু আজকে সে এখানে কিভাবে চলে এলো? কলিন তখন বলে, তুমি এসব ভুল ভাবছ, কারণ গত 2 মাস ধরে তুমি আমাদের সঙ্গে রয়েছ। একথা শুনে স্টিভেন তো একদম অবাক হয়ে যায়। আর সে কলিনকে বলে, আমাকে দিয়ে এসব কিছু কে করাচ্ছে? আমাকে আপনি সবকিছু খুলে বলুন। কলিন তখন সেখান থেকে তার হেডকে ফোন দেয়, আর সে হেডকে জানায় যে স্টিভেন সবকিছু জানতে চাইছে, আর তাকে একদম কোনো কিছু না জানালে সে মিশনটি কমপ্লিট করতে চাইছে না। হেড তখন কলিনকে তাকে কিছু বিষয় জানানোর অনুমতি দেয়। কলিন তখন স্টিভেনকে জানায় যে আজকে সকালবেলা শন নামক একজন ব্যক্তি একটি ট্রেনের মধ্যে ছিল, আর সেই ট্রেনটি সমস্ত যাত্রী সহ একটি বোমের কারণে বিস্ফোরিত হয়ে যায়, ফলে শত শত মানুষ মারা যায়। এখন আমরা টাইম ট্রাভেলের মাধ্যমে জানার চেষ্টা করছি যে এই বোম্বার আসলে কে ছিল। আর যদি আমরা সময় মতো এটা জানতে না পারি, তাহলে এই ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে। কিন্তু স্টিভেনের কাছে এখনও অনেক বিষয়ে কনফিউশন ছিল, কারণ ট্রেনের সবাই যদি মারা গিয়ে থাকে তাহলে শনও তো মারা গিয়েছিল। আর সে স্টিভেন হওয়া সত্ত্বেও কেন বারবার শনের শরীরে জেগে উঠছে? তাছাড়া তার চেহারা তো স্টিভেনের মতোই থাকছে, তারপরও কেন ক্রিস্টিনা তাকে শন বলে ডাকছে? কারণ ক্রিস্টিনা তো আর স্টিভেনের চেহারা দেখতে পাচ্ছে না। এই ধরনের অনেক প্রশ্নই ঘুরছিল স্টিভেনের মধ্যে। তবে কলিন তাকে বলে যে আস্তে আস্তে সবকিছু তার কাছে ক্লিয়ার হবে। তার আগে সে তার কাছে জানতে চায় যে এবার সে বোমটিকে খুঁজে পেয়েছে কিনা। স্টিভেন তখন তাকে জানায় যে বোমটিকে সে ট্রেনটির একদম শেষের ওয়াশরুমের মধ্যে দেখেছে, কিন্তু সে বোম্বারকে খুঁজে পায়নি। তাই কলিন তখন তাকে আবারও সেখানে পাঠাতে চায়, আর বলে যে এবার যেন সে সমস্ত দিকেই নজর রাখে, তাহলে সে নিশ্চয়ই কিছু না কিছু খুঁজে পাবে। আর এবারও তোমার কাছে মাত্র 8 মিনিট সময় থাকবে। এই বলেই কলিন তাকে আবারও ট্রেনের মধ্যে পাঠিয়ে দেয়। প্রতিবারের মতো আবারও স্টিভেন জেগে ওঠে, আর তার সামনে বসে থাকে ক্রিস্টিনা। এবার আবারও তার পায়ের উপর কফে পড়লে সেই প্যাসেঞ্জার এবার তাকে সরি বলে। অর্থাৎ প্রতিবারই কোনো না কোনো বিষয় চেঞ্জ হচ্ছিল। এরপর এবার সেখানে টিটি এসে টিকিট চাওয়ার আগেই স্টিভেন টিটিকে টিকিট দিয়ে দেয়। তবে স্টিভেন বুঝতে পারছিল না যে যদি সে টাইম ট্রাভেলের মাধ্যমে বারবার অতীতে ফিরে আসে, তাহলে প্রতিবারই তার সঙ্গে ভিন্ন ভিন্ন ঘটনা কেন ঘটছে। এবার কিছুক্ষণ পর স্টিভেন দেখতে পায় যে গতবার সে যে ওয়াশরুমের মধ্যে বোম দেখতে পেয়েছিল, সেই ওয়াশরুম থেকে একজন ব্যক্তি বেরিয়ে আসছে। স্টিভেন তখন ক্রিস্টিনাকে জিজ্ঞাসা করে যে এই ব্যক্তির আগেও কেউ এই ওয়াশরুমে গিয়েছিল কিনা। ক্রিস্টিনা তখন বলে, হ্যাঁ, এই ব্যক্তির আগে তুমি ওয়াশরুমে গিয়েছিলে। একথা শুনে স্টিভেনের সন্দেহ হয়, তাই সে তখন নিজের ব্যাগে চেক করতে শুরু করে, কারণ সে ভাবছিল যে শন নামক যেই ব্যক্তির পরিচয় তাকে দেয়া হয়েছে সেই ব্যক্তি আবার বোম্বার নয় তো। কিন্তু স্টিভেন তার ব্যাগের মধ্যে তেমন কিছুই খুঁজে পায় না, বরং সে একটি ডায়েরি খুঁজে পেয়েছিল যেখানে লেখা ছিল কফি উইথ ক্রিস্টিনা। ডায়েরিটি দেখে স্টিভেন বুঝতে পারে যে শন নামক সেই ব্যক্তিটি ক্রিস্টিনাকে পছন্দ করত। তাছাড়া এই ট্রেনটির বেশিরভাগ প্যাসেঞ্জারই জব করত, তাই তারা প্রতিনিয়ত এই ট্রেনটির মাধ্যমে অফিসে যাতায়াত করত, যার ফলে অনেকেই এখানে একে অপরকে চিনত। এখন স্টিভেন যেহেতু শনের ব্যাগের মধ্যে তেমন কিছুই পায়নি, তাই সে সেই ব্যক্তির উপরই সন্দেহ করছিল যাকে সে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে দেখেছে। এবার স্টিভেন অন্য আরেকটি প্ল্যান করছিল। তাই ট্রেনটি যখন একটি স্টেশনের কাছে এসে থামে, তখন স্টিভেন ক্রিস্টিনাকে সঙ্গে নিয়ে ট্রেন থেকে নেমে আসে। সে ক্রিস্টিনাকে বলে যে সে তার সঙ্গে কফি খেতে চায়। এরপর স্টিভেন ক্রিস্টিনাকে স্টেশনের একটি জায়গাতে বসিয়ে দেয়, আর সে সোজা সেই লোকটির পিছু করতে চলে যায় যে কিনা সেই ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছিল। সে দৌড়ে গিয়ে সেই লোকটির কাছ থেকে জোর করে তার ব্যাগটি ছিনিয়ে নেয়। যদিও সেই লোকটি তার ব্যাগটিকে বাঁচানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোমতে স্টিভেন ব্যাগটি নিয়ে ব্যাগটি চেক করতে শুরু করে।
এতে তাদের দুজনের মধ্যে সেখানে লড়াই শুরু হয়ে যায়। তবে এমন সময় দূর থেকে স্টিভেন দেখতে পায় যে তাদের সেই ট্রেনটি কিছুটা দূরে যাওয়ার পর ব্লাস্ট হয়ে গিয়েছে। এতে স্টিভেন বুঝতে পারে যে এই ব্যক্তির সঙ্গে ট্রেনের বিস্ফোরণের কোনো সম্পর্ক নেই, কারণ ট্রেনে ব্লাস্ট হওয়ার সময় এই ব্যক্তির হাতে কোনো মোবাইল ফোন ছিল না বা এমন কোনো ডিভাইস ছিল না যেটার মাধ্যমে সে বোম ব্লাস্ট করতে পারবে। কিন্তু ততক্ষণে সেই ব্যক্তি তার উপর অনেক রেগে গিয়েছিল, তাই সে সেখানে এসে তাকে ধাক্কা দেয়। স্টিভেন এতে সোজা গিয়ে রেল লাইনের উপরে পড়ে যায়। আর এমন সময় দূর থেকে সেদিকে একটি ট্রেন আসছিল। ক্রিস্টিনা এটা দেখতে পেয়ে দ্রুত তাকে বাঁচাতে চলে আসে, কিন্তু ততক্ষণে ফুল স্পিডে ট্রেনটি এগিয়ে আসে। আর মুহূর্তের মধ্যে স্টিভেনের ট্রেনটির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে স্টিভেন সেই সেলের মধ্যে জেগে ওঠে যেখানে তাকে রাখা হয়েছিল। কিন্তু এবার সেই সেলের মধ্যে তার অনেক বেশি ঠান্ডা লাগছিল, আর কলিনের সঙ্গেও সে কোনো কানেকশন তৈরি করতে পারছিল না। এমনকি আস্তে আস্তে সেখানকার ঠান্ডা এত পরিমাণ বাড়ছিল যে স্টিভেন সেখানে বরফে জমতে শুরু করেছিল। তাই স্টিভেন কোনো মতে সেখানকার একটি কানেকশন চেক করে কিছুক্ষণের মধ্যেই রুমটির টেম্পারেচার ঠিক করে ফেলে। আর টেম্পারেচার সেখানে ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে কানেকশনও ঠিক হয়ে যায়। তবে এবার কলিনের জায়গাতে মনিটরের সামনে বসেছিল হেড। স্টিভেন তখন হেডকে বলে, আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি এখানকার ইনচার্জ তাই না? আর এই আবিষ্কারও তুমিই করেছ। হেড তখন বলে, হ্যাঁ, এই সবকিছু তারই আবিষ্কার। কিন্তু স্টিভেন জানতে চায় যে এসবে সে তাকে কেন ফাঁসিয়েছে। তার আর এসব কিছু ভালো লাগছে না, সে তার স্বাভাবিক জীবনে ফিরতে চায়। হেড তখন বলে যে খুব দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর হেড তার কাছে সেই বোমবারের ব্যাপারে জানতে চায় যে সে সেই বোমবারকে দেখেছে কিনা। কিন্তু স্টিভেন তাকে জানায় যে সে অনেক চেষ্টা করেও বোমবারকে খুঁজে বের করতে পারেনি। তবে সে এবার ট্রেন থেকে বের করে ক্রিস্টিনা নামক একটি মেয়েকে বাঁচিয়েছে। কিন্তু এমন সময় কলিন সেখানে এসে তাকে বলে যে সে ট্রেনের ভেতর থেকে কাউকে বাঁচিয়ে কোনো লাভ নেই, কারণ ট্রেনটির মধ্যে যে সমস্ত প্যাসেঞ্জাররা রয়েছে তারা অলরেডি মারা গিয়েছে। কিন্তু স্টিভেন এতে অনেক বেশি কনফিউজড হয়ে যায়, আর সে এই বিষয়গুলো তাদের কাছে ডিটেলসে জানতে চায়। তারা তখন স্টিভেনকে জানায় যে তারা সোর্স কোড নামক একটি কম্পিউটার সিমুলেশন তৈরি করেছে। আসলে মানুষ যখন মারা যায় তখন সেই মানুষের মস্তিষ্কের মধ্যে তার জীবনের শেষ 8 মিনিটের স্মৃতিটুকু রয়েই যায়, যেটার মাধ্যমে মৃত মানুষদের ব্রেনকে সম্মিলিত করে তাদের লাইফের শেষ 8 মিনিটে তাদের সঙ্গে কি কি ঘটেছিল বা তাদের আশেপাশে বা কোন কোন ঘটনা ঘটেছিল সেগুলো টাইম ট্রাভেলের মাধ্যমে পর্যবেক্ষণ করে জানা যায়। অর্থাৎ সোর্স কোডের মাধ্যমে যে কোনো মানুষের ব্রেনকে কাজে লাগিয়ে অন্য আরেকজন মৃত মানুষের জীবনে শেষ 8 মিনিটের অতীত জীবনকে দেখা যায়। তাই সেই ট্রেন দুর্ঘটনায় শন নামক সেই ব্যক্তিটি যখন মারা গিয়েছিল তখন সোর্স কোডের মাধ্যমে সেই ব্যক্তির মস্তিষ্কের সঙ্গে স্টিভেনের মস্তিষ্ক জুড়ে দেওয়া হয়, যাতে করে তারা জানতে পারে যে আসলে ট্রেন বিস্ফোরণের 8 মিনিট আগে তাদের সঙ্গে কি ঘটেছিল আর কেই বা ট্রেনের মধ্যে বোম সেট করেছিল। আসলে বাস্তব জীবনে শন ছিল স্টিভেনের অনেক ভালো একজন বন্ধু, আর স্টিভেনের সঙ্গে শনের অনেক বিষয় মিল থাকার কারণে স্টিভেনের সঙ্গে তার মস্তিষ্কে সোর্স কোড ব্যবহার করা হয়েছে। তবে এই সোর্স কোডের মাধ্যমে স্টিভেন শুধুমাত্র অতীতে গিয়ে সমস্ত বিষয় দেখতে পারবে এবং আশেপাশে সমস্ত তথ্য সংগ্রহ করতে পারবে, কিন্তু সে কোনো মানুষকে আর জীবিত করতে পারবে না, কারণ যারা মারা গিয়েছে তারা মারাই গিয়েছে। ঘটনার পরিবর্তনের কোনো প্রভাব এখানে পড়বে না। এমনকি সে 8 মিনিটের মধ্যে যদি সে কাউকে হত্যাও করে ফেলে বাস্তব জীবনে এর কোনো প্রভাব পড়বে না। আর এই মিশনটি তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই স্টিভেনকে এই মিশনটি কমপ্লিট করতেই হবে। তাকে সেই বোমবারের ব্যাপারে সমস্ত তথ্য জানতে হবে, কারণ ট্রেনের মধ্যে একটি নিউক্লিয়ার বিস্ফোরণ হয়েছিল যেটা আমেরিকার জন্য অনেক বেশি বিপজ্জনক, কারণ এমন ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। তাই এই চক্রটিকে তাদেরকে খুঁজে বের করতে হবে। এজন্য তাকে আবারও সেই ট্রেনের মধ্যে যেতে হবে আর জানতে হবে যে ওয়াশরুমে বোম কে সেট করছে। এরপর হেড এবং কলিন তাকে আরও জানায় যে সেই ট্রেনের কন্ট্রাক্টরের কোচের মধ্যে একটি বন্দুক রাখা আছে। যদি এই মিশনটিতে কোনোভাবে তার বন্দুকের প্রয়োজন হয় তাহলে সে চাইলে সেই বন্দুকটি ব্যবহার করতে পারে। এবার কিছুক্ষণের মধ্যেই আবারও তাকে সেই ট্রেনের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। প্রতিবারের মতো আবারও তার জ্ঞান ফিরে আসে আর তার সামনে বসে থাকে ক্রিস্টিনা। সেই একই রকম ঘটনা আবারও তার সঙ্গে ঘটতে শুরু করে, কিন্তু এবার স্টিভেন আর কোনো সময় নষ্ট না করে সে সোজা চলে যায় বিভিন্ন তথ্য সংগ্রহ করতে। তবে তার আগে সে কন্ডাক্টরের রুমে চলে যায়। কলিন তাকে যেখানে একটি বন্দুক থাকার কথা বলেছিল। স্টিভেন তখন কোনো মতে সেই রুমটির মধ্যে চলে আসে আর সে দেখতে থাকে যে আশেপাশে কেউ আছে কিনা। যখন সে আশেপাশে কাউকে দেখতে পায় না তখন সে সেখান থেকে বন্দুকটি চুরি করার চেষ্টা করছিল। কিন্তু এমন সময় সেখানে ট্রেনের একজন সিকিউরিটি চলে আসে আর সে স্টিভেনকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর যখন স্টিভেনের জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে আবারও ক্রিস্টিনার সামনে দেখতে পায়।
স্টিভেনের শরীর এখানে খুব একটা ভালো লাগছিল না, কিন্তু তার হাতে এখন সময় অনেক কম ছিল। তাই স্টিভেন তখন ক্রিস্টিনার কাছে তার ফোন চায়, যেটার মাধ্যমে সে তার বাবাকে ফোন করবে। কিন্তু এমন সময় স্টিভেন তাদের ট্রেনের পাশ দিয়ে মালগাড়ি যাওয়ার শব্দ শুনতে পায়। স্টিভেন এতে বুঝতে পারে যে এবারও সে ব্যর্থ হয়েছে, তার সময় শেষ হয়ে গিয়েছে। তাই সে ক্রিস্টিনাকে বলে যে অবশ্যই সে সবকিছু ঠিক করে ফেলবে। একথা বলতেই মুহূর্তের মধ্যে ট্রেনটি আবারও বিস্ফোরিত হয়ে যায়। স্টিভেন আবারও নিজেকে সেই অন্ধকার সেলের মধ্যে দেখতে পায়। এরপর কলিন তার কাছে এবারের ঘটনাগুলো জানতে চায়, কিন্তু স্টিভেন এখানে প্রথমে তার বাবার সঙ্গে কথা বলার জন্য একটি ফোন চায়। তবে কলিন এই ব্যাপারটি এড়িয়ে গিয়ে তাকে বলে যে তাকে প্রথমে তার মিশনের দিকে ফোকাস করতে হবে। তবে এমন সময় স্টিভেনের কলিনের পোশাকে থাকা একটি লোগোর দিকে চোখ যায়। এতে তার কিছু একটা মনে পড়ছিল, কিন্তু অনেক চেষ্টা করেও সে কোনো কিছু মনে করতে পারছিল না। আসলে স্টিভেন তার সমস্ত স্মৃতি ভুলে গিয়েছিল, কিন্তু মাঝে মধ্যে তার কিছু একটা মনে পড়ছিল, যেগুলো তার বাস্তব জীবনের সঙ্গে জড়িত। এবার স্টিভেন কলিনের কাছে জানতে চায় যে সে কি এই সোর্স কোড ডিভাইসের মধ্যেই প্রথমবার এসেছে, নাকি এর আগেও সে এসেছিল। কলিন তখন তাকে বলে যে সোর্স কোডের মতো ডিভাইসে প্রবেশ করার মতো তেমন যোগ্য মানুষ সে নয়। সে রিয়েল লাইফে একজন অযোগ্য মানুষ। তাকে শুধুমাত্র মিশনের জন্য এই ডিভাইসটিতে এন্ট্রি করানো হয়েছে। তাই সে যেন কোনো ধরনের প্রশ্ন না করে তার মিশনে মন দেয়। কিন্তু তারপরও স্টিভেন একবার তার বাবার সঙ্গে কথা বলার জন্য জেদ করছিল। তবে কলিন তখন তাকে কথা দেয় যে সে যখন তার মিশনটি কমপ্লিট করে ফেলবে তখন সে অবশ্যই তার বাবার সঙ্গে তাকে যোগাযোগ করিয়ে দেবে। এরপর তারা আবারও স্টিভেনকে সেই ট্রেনের মধ্যে পাঠিয়ে দেয়। আর এবারও স্টিভেনের সঙ্গে সেই একই ঘটনা ঘটতে থাকে। স্টিভেন এবার অন্যভাবে মিশনটিকে কমপ্লিট করার চেষ্টা করছিল। তাকে বলা হয়েছিল যে শন ছিল তার ভালো একজন বন্ধু, আর ক্রিস্টিনা যেহেতু এখন তাকে শন বলেই চেনে, তাই সে ক্রিস্টিনাকে বলে যে ক্রিস্টিনা তো এটা খুব ভালোভাবেই জানে ক্যাপ্টেন স্টিভেন তার কতটা ভালো বন্ধু। কিন্তু সে কি ক্যাপ্টেন স্টিভেনের ব্যাপারে কোনো কিছু জানে? স্টিভেন কিছুদিন আগে আফগানিস্তানের একটি মিশনে গিয়েছিল। ক্রিস্টিনা কি বলতে পারে যে সেখানে স্টিভেনের সঙ্গে কি হয়েছিল? ক্রিস্টিনা তখন স্টিভেনকে বলে, তোমার কি হয়েছে শন? তুমি কি স্টিভেনের কথা ভুলে গিয়েছ? গত 2 মাস আগে স্টিভেন তো আফগানিস্তানের একটি মিশনে গিয়েছিল, আর সেই মিশন কমপ্লিট করতে গিয়েই তো সে মারা গিয়েছে। তুমি কি সেই সবকিছুই ভুলে গিয়েছ? কিন্তু একথা শুনে স্টিভেন তো একদম চমকে ওঠে, কারণ সে যদি মারা গিয়ে থাকে তাহলে রিয়েল লাইফে সেই স্টিভেন কে? ক্রিস্টিনা তাকে আরো বলে যে স্টিভেনের মৃত্যুর পর তার ইউনিটে সবাই অনেক শোকাহত হয়ে পড়েছিল। এমনকি স্টিভেনকে তার যোগ্যতার জন্য সিলভার স্টার পদকে সম্মানিত করা হয়েছিল। তবে স্টিভেন এসবের কোনো কিছুই বিশ্বাস করতে চাইছিল না, কারণ সে যদি সত্যিই মারা গিয়ে থাকে তাহলে সে আবারও নতুন মিশনে কিভাবে এসেছে। তবে ক্রিস্টিনা তখন তাকে ইন্টারনেটে সার্চ করে নিউজ দেখায়, যেগুলো তার মৃত্যুর পরে করা হয়েছিল। কিন্তু এসব জানতে পেরে স্টিভেনের মস্তিষ্কে অনেক বড় প্রভাব পড়ে, আর তার ব্রেনের মধ্যে অতিরিক্ত প্রেশারের কারণে সে অজ্ঞান হয়ে যায়। আর কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলে সে আবারও নিজেকে সেই অন্ধকার সেলের মধ্যে দেখতে পায়। এরপর সে কলিনকে বলে, আপনি আমাকে সত্য কথা বলুন, আমি কি আসলেই বেঁচে আছি নাকি আমি মৃত? আপনারা আমাকে কি ধরনের পরীক্ষায় ফেলেছেন? কলিন তার এই প্রশ্ন শুনে একদম অবাক হয়ে যায়। তবে সে পরিস্থিতি স্বাভাবিক রেখে তাকে বলে যে এখন শুধুমাত্র সেই বোমবারের তথ্য ছাড়া আর কোনো কথাই বলা যাবে না, সবকিছু সে পরে জানতে পারবে। কিন্তু স্টিভেন এখানে সত্যটা জানার জন্য অস্থির হয়ে পড়ছিল। সে এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে তাকে এই বিষয়টি না জানালে সে তাদেরকে আর কোনো তথ্য জানাবে না। তাই কলিন তখন বাধ্য হয়ে তাকে বলে যে সত্যি সত্যি 2 মাস আগে তার মৃত্যু হয়ে গিয়েছিল, কিন্তু তার শরীরের মৃত্যু হলেও তার মস্তিষ্ক জীবিত আছে। তার মস্তিষ্কের অনেক অংশ এখনও কাজ করছে, আর তার এই জীবিত মস্তিষ্ককেই তারা কাজে লাগাচ্ছে। কিন্তু স্টিভেন এখানে বলে যে কলিনের কথা মতো সে ধরে নিচ্ছে এখন শুধুমাত্র তার ব্রেন সচল আছে, তার শরীরের মৃত্যু হয়েছে। কিন্তু যদি সত্যিই এমনটা হয়ে থাকে তাহলে সে কিভাবে কথা বলতে পারছে, নড়তে পারছে, এমনকি সে এক জায়গা থেকে অন্য জায়গাতে মুভ করতে পারছে? সে সত্যি সত্যি মারা গেলে কি এমনটা করা সম্ভব ছিল? কলিন তখন তাকে বলে যে সবকিছুই তার মনের ভুল। তার ব্রেন এখন তার মৃতদেহকে ভুল সিগন্যাল পাঠাচ্ছে, তাই ব্রেনের কাছে মনে হচ্ছে যে সে সবকিছুই করতে পারছে। সে নড়াচড়া তো দূরের কথা, বরং সে কথাও বলতে পারছে না। কলিন শুধুমাত্র তার ব্রেনের সিগন্যালের মাধ্যমে তার কথাগুলো বুঝতে পারছে, কারণ ব্রেনের মাধ্যমে স্টিভেন যা কিছু ভাবছে সেগুলো টেক্সট আকারে কলিনদের সামনে যাচ্ছে। আর এভাবেই তারা স্টিভেনের সঙ্গে কথোপকথন পরিচালনা করছে। তাছাড়া স্টিভেনের মস্তিষ্ক যেহেতু শনের শরীরের সাথে অ্যাটাচ করা আছে, তাই শনের মুভমেন্টগুলোই তার কাছে নিজের মুভমেন্ট মনে হচ্ছে। যদিও এই পর্যায়ে বিষয়গুলোকে অনেক জটিল মনে হচ্ছে,
কিন্তু আস্তে আস্তে এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হতে থাকবে। এরপর স্টিভেন তখন তাদের কাছে জানতে চায় সে তাদের সমস্ত কথাই মেনে নিচ্ছে, কিন্তু সে যে এখন এই সেলের মধ্যে জীবিত আছে আর সে যে নিজেকে একদম সুস্থ দেখতে পাচ্ছে, এই সবকিছুই কি তাহলে তার কল্পনা? কলিন বলে যে সবকিছুই তার মনের ভুল। কিন্তু এসব কথা শুনে স্টিভেন সেখানে চিৎকার করতে থাকে। এখন যেন এখানে তার দম একদম বন্ধ হয়ে যাচ্ছিল। সে না পারছে একদম মৃত হয়ে যেতে, আর না পারছে জীবিত মানুষের মতো স্বাভাবিকভাবে বাঁচতে। এমন সময় হেড তাকে জানায় যে সে যত দ্রুত তার মিশনটি কমপ্লিট করতে পারবে তত দ্রুতই সে তার এই জীবন থেকে মুক্তি পাবে। কিন্তু স্টিভেন এবার কোনোভাবেই মানসিকভাবে সেখানে যেতে প্রস্তুত ছিল না। আর স্টিভেন যদি নিজেই মেন্টালি প্রস্তুত না থাকে তাহলে সে চাইলেও মিশনটি ভালোভাবে কমপ্লিট করতে পারবে না। তাই হেড এখানে স্টিভেনকে মোটিভেট করার জন্য সেখানে স্টিভেনের বাবার একটি ভয়েস রেকর্ড চালু করে দেয়, যেখানে তার বাবা স্টিভেনকে উদ্দেশ্য করে বলছিল যে সে তার ছেলেকে নিয়ে অনেক গর্ববোধ করে। তার জীবনের সবচাইতে মূল্যবান অর্জন হচ্ছে তার ছেলে, কারণ সে অনেক সাহসী একজন সোলজার। তার নেতৃত্বে দেশের অনেক বড় বড় মিশন কমপ্লিট হয়েছে, আর সে তার পুরো ইউনিটকে নিজের পরিবার মনে করত। এমনকি সে তার দেশকে অনেক ভালোবাসত। স্টিভেনের বাবা এখানে আরও বলে যে তার ছেলে যদি বেঁচে থাকত তাহলে দেশের আরও অনেক কঠিন পরিস্থিতিতেও নিজের জীবন বাজি রেখে লড়ত। এসব কথা শুনে স্টিভেন অনেক ইমোশনাল হয়ে যায়, আর সে তার বাবার কথা মতো চিন্তা করে যে তার যতই কষ্ট হোক সেই মিশনটি কমপ্লিট করবে। এমন সময় সেই সেলটির স্ট্রাকচার অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছিল। স্টিভেন জানতে চাইছিল যে তার সঙ্গে কি হচ্ছে, কিন্তু তারা তাকে কিছু না বলেই সেই ট্রেনের মধ্যে আবারও পাঠিয়ে দেয়। সবকিছু আবারও আগের মতো হতে থাকে। তবে স্টিভেন এবার একদমই সময় নষ্ট না করে সোজা সেই কন্ডাক্টরের রুমটির মধ্যে চলে যায়। আর সে এবার অনেক সাবধানে ছিল। সে কোনো মতে সেখানকার সিকিউরিটি চাবি ব্যবহার করে সেখানকার বন্দুকটি বের করে নেয়। এরপর সে সোজা চলে যায় ট্রেনটির ওয়াশরুমে, যেখানে সেই বোমটি রয়েছে, আর বোমটির সঙ্গে সেখানে একটি মোবাইল সেট করা ছিল। স্টিভেন দ্রুত সেই মোবাইলটিকে বোম থেকে আলাদা করে ফেলে, এমনকি সেই বোমটিকেও সে ডিঅ্যাক্টিভেট করে দেয়। এরপর সে বাইরে এসে ফোনটির কল ডিটেলস চেক করলে দেখতে পায় যে কল ডিটেলসের প্রথমেই একটি নাম্বার রয়েছে। স্টিভেন তখন সেই নাম্বারটিতে ফোন করে, কারণ তার কাছে মনে হচ্ছিল যে এটা হয়তো সেই বোমবারের নাম্বার হতে পারে। তাই সে সেই নাম্বারটিতে ফোন করতে করতে চেক করতে থাকে যে ট্রেনের মধ্যে কোনো প্যাসেঞ্জারের ফোনে রিং হচ্ছে কিনা। তবে এমন সময় অপর প্রান্ত থেকে ফোনটি কেউ রিসিভ করে, আর স্টিভেন আশেপাশে খুঁজে এমন একজন ব্যক্তিকে খুঁজে পায় যে কিনা তার মতোই ফোনে কথা বলছিল। আর কিছুক্ষণ পরে স্টিভেন নিশ্চিত হয়ে যায় যে এটাই হচ্ছে সেই প্যাসেঞ্জার যার নাম্বার সে মোবাইলটির মধ্যে পেয়েছে। স্টিভেন তখন সঙ্গে সঙ্গে সেই লোকটির পাশে গিয়ে বসে, আর সে তার দিকে বন্দুক তাক করে বলে যে ট্রেনের মধ্যে বোম তাহলে সেই সেট করেছে। কিন্তু লোকটি এখানে কিছুই বুঝতে পারছিল না। সে তার কাছে জানতে চায় কিসের বোম, আর সে কেনই বা এখানে বোম সেট করতে যাবে। তার নাম হচ্ছে জশ, আর সে একজন সিভিল ইঞ্জিনিয়ার। সে কেনই বা ট্রেনের মধ্যে বোম সেট করতে যাবে? সে কোনো বোম সম্পর্কে কিছুই জানে না। স্টিভেন তখন তাকে বলে যে বোমের ব্যাপারে সে যদি কোনো কিছু নাই জেনে থাকে তাহলে বোমের কাছে থাকা সেই মোবাইলে তার নাম্বার কেন আছে। তবে তখন সেই লোকটি তাকে বলে, আপনার কোথাও ভুল হচ্ছে, আমি তো এতক্ষণ আমার ওয়াইফের সঙ্গে দরকারি কথা বলছিলাম। একথা শুনে স্টিভেন যাচাই করার জন্য সেই নাম্বারটিতে আবারও ফোন দেয়, কিন্তু এবার রিং বেজে ওঠে বাইরে থাকা কোনো একজন প্যাসেঞ্জারের মোবাইলে, যারা অলরেডি ট্রেন থেকে নেমে গিয়েছিল। অর্থাৎ এই ব্যক্তি ছিল নির্দোষ। তবে প্রতিবার যখন সিমুলেশন স্টার্ট হয় তখন প্রতিবারই একজন ছেলে আরেকজন ব্যক্তিকে তার পার্স ফিরিয়ে দিতে যায়, যার কাছ থেকে পার্সটি ট্রেনের মধ্যেই পড়ে যেত। আর সেই পার্সটির মালিক যে ছিল সেই ব্যক্তির নাম্বারই রিং হচ্ছিল, অর্থাৎ সেই ব্যক্তিই ছিল আসল বোমবার। স্টিভেন তখন দ্রুত ট্রেন থেকে নেমে আসে, কিন্তু ততক্ষণে সেই ব্যক্তি তার পার্স নিয়ে অনেকটাই দূরে চলে গিয়েছে। কিন্তু কিছুক্ষণ পরে সেই ব্যক্তি ট্রেনের অন্য আরেকটি বগিতে চলে আসে, আর সে সেখানে কিছু একটা ফেলে দ্রুত সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। স্টিভেন তখন দ্রুত সেই ট্রেনের বগিটিতে গিয়ে ওঠে, আর সে সেখানে সেই ব্যক্তির পার্সটি দেখতে পায়, যেটা কিছুক্ষণ আগে একটি ছেলে তাকে ফিরিয়ে দিয়েছিল। স্টিভেন এখানে বুঝতে পারে যে সেই ব্যক্তি তাহলে ইচ্ছে করেই তার পার্সটি ট্রেনের মধ্যে ফেলে যাচ্ছে। পার্সটি চেক করে স্টিভেন সেখানে তার আইডি দেখতে পায়। তার নাম ছিল ডিরেক ফর্স্ট। আসলে ডিরেকের এই পার্সটি বারবার ফেলে যাওয়ার একটি উদ্দেশ্য ছিল। সে চাইছিল যে এই বোম বিস্ফোরণের তদন্তে কোনোভাবেই যেন তার নাম না আসে। তাই সে ইচ্ছে করেই বারবার সেখানে নিজের আইডি ফেলে যাচ্ছিল, যাতে করে তদন্তের সময় পুলিশ তার আইডি কার্ড পেয়ে তাকে মৃত ভাবে আর মনে করে যে বিস্ফোরণে তার লাশ হয়তো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এতে করে পরবর্তীতে সে কোনোভাবেই ফাঁসবে না। এসব কিছু বুঝতে পেরে স্টিভেন তখন দ্রুত ট্রেন থেকে নামার চেষ্টা করে,
কিন্তু ততক্ষণে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দেয় আর ট্রেনের দরজাটিও লক হয়ে যায়, যার ফলে কোনোভাবেই আর স্টিভেন সেখানে নামতে পারছিল না। স্টিভেনের হাতে সময় ছিল অনেক কম, তাই স্টিভেন তখন ইমার্জেন্সি চেন টেনে ট্রেনটিকে থামানোর চেষ্টা করে চলন্ত ট্রেন থেকেই লাফ দেয়। এতে সে তার মাথায় এবং শরীরে প্রচণ্ড আঘাত পায়। এদিকে ক্রিস্টিনা তাকে দেখতে পেয়ে সেখানে চিৎকার করছিল। সে বারবার সবাইকে ট্রেন থামাতে বলছিল। এদিকে স্টিভেনের অবস্থা অনেক বেশি খারাপ হওয়ার পরও সে ওই অবস্থাতেই ডিরেককে ধরার জন্য যাচ্ছিল। এদিকে ডিরেক একটি সাদা মাইক্রোতে করে সেখান থেকে চলেই যাচ্ছিল, আর যখনই সেই গাড়িটি ছাড়তেই যাবে ঠিক তখনই সেখানে স্টিভেন চলে আসে। স্টিভেন তখন ডিরেককে সেই ফোনটি দেখায় যেটা সে বোমটির সঙ্গে পেয়েছিল, আর সে তার কাছে জানতে চায় যে সে কি এই ফোনটিকে চিনতে পেরেছে। কিন্তু ডিরেক তখন এমন একটি ভাব করছিল যেন সে এই ব্যাপারে কিছুই জানে না। স্টিভেন তখন তার দিকে বন্দুক তাক করে আর সে তাকে তার আইডি কার্ড দেখাতে বলে, কিন্তু ডিরেক তার আইডি কার্ড দেখাতে পারে না। স্টিভেন তখন তাকে বলে, তুমি আইডি কার্ড দেখাবে কি করে, কারণ তুমি ইচ্ছে করে এই আইডি কার্ডটি ট্রেনের মধ্যে ফেলে দিয়েছ। স্টিভেনের কথা শুনে ডিরেক একদম অবাক হয়ে যায়, আর সে স্টিভেনকে বলে যে স্টিভেন এত কিছু কিভাবে জানল। এই বলে সে সঙ্গে সঙ্গে গাড়িটির একটি দরজা খুলে দেয়, আর সে স্টিভেনকে সেখানে থাকা একটি বক্স দেখায় যেটার আশেপাশে অনেকগুলো যন্ত্রপাতি ছিল, আর সেখানকার বক্সটির মধ্যে তালা দেওয়া রয়েছে। ডিরেক তখন বক্সের তালাটি খুলে স্টিভেনকে দেখায়। স্টিভেন দেখতে পায় যে সেখানে আসলে একটি বোম রয়েছে। স্টিভেন তখন তার কাছে সমস্ত বিষয়গুলো জানতেই চাচ্ছিল, কিন্তু এমন সময় সেখানে ক্রিস্টিনা চলে আসে, আর ডিরেক তখন সুযোগ পেয়ে একটি বন্দুকের সাহায্যে সেখানে স্টিভেন এবং ক্রিস্টিনাকে গুলি করে দেয়। তারা দুজন আহত অবস্থায় সেখানে পড়ে থাকে। এমন সময় স্টিভেনের কাছে ডিরেক এসে বলে যে ক্রিস্টিনা হয়তো এতক্ষণে মারা গিয়েছে। ডিরেক এখানে আরও বলে যে বর্তমানে পৃথিবী নাকি একদম নরকে পরিণত হয়ে গিয়েছে, আর এই নরককে আবারও পৃথিবীতে পরিণত করতে তাদের কাছে দুর্দান্ত একটি উপায় রয়েছে। সেটা হলো সবকিছু ধ্বংস করে দিয়ে আবারও নতুন করে শুরু করা, আর এই কাজটি এখন সে করছে। এই বলেই ডিরেক সেখান থেকে তার গাড়ি নিয়ে চলে যায়। এদিকে স্টিভেনের চোখের সামনে ক্রিস্টিনা ছটফট করতে করতে মারা যায়। তবে ক্রিস্টিনার জন্য স্টিভেনের অনেক খারাপ লাগছিল, তার জন্য তার কষ্ট হচ্ছিল। স্টিভেন বুঝতে পারছিল না যে ক্রিস্টিনা তো তার আপন কেউ নয়, তাহলে তার জন্য তার কেন খারাপ লাগছে। কিন্তু এখানে আসল বিষয়টি হচ্ছে যে স্টিভেন যতবারই সিমুলেশনের মাধ্যমে ট্রেনের মধ্যে এসেছে ততবারই ক্রিস্টিনার সঙ্গে তার অ্যাটাচমেন্ট বেড়েই চলেছিল। আর এখন স্টিভেন বুঝতে পারছে যে সে আসলে ক্রিস্টিনাকে ভালোবেসে ফেলেছে। এদিকে ঠিক এমন সময় দূরে একটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। স্টিভেন দেখতে পায় যে সেই ট্রেনটি আবারও বিস্ফোরিত হয়েছে, কিন্তু স্টিভেন বুঝতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব, কারণ যে মোবাইলটির মাধ্যমে দূর থেকে ট্রেনটিকে বিস্ফোরিত করা হবে সেটা তো সে আগেই খুলে নিয়েছিল। কিন্তু আসলে স্টিভেন জানতই না যে সেই বোমটির মধ্যে আসলে দুটো ফোন ছিল, আর স্টিভেন তার সঙ্গে করে যে ফোনটি নিয়ে এসেছিল ডিরেক তার কাছ থেকে সেই ফোনটি নিয়ে চলে গিয়েছিল, আর সেই ফোনটির মাধ্যমে ডিরেক বোমের সাথে থাকা ফোনটিতে সিগন্যাল ক্রিয়েট করে, যার ফলে বোমটি ব্লাস্ট হয়ে যায়। এখন এই বিস্ফোরণের কিছুক্ষণ পরেই স্টিভেন আবারও চলে আসে সেই অন্ধকার সেলটির মধ্যে। এবার কলিন এবং হেড তার কাছে মিশনের ব্যাপারে জানতে চাইলে স্টিভেন তাদেরকে সেই বোমবারের নাম বলে। সে জানায় যে তার নাম হচ্ছে ডিরেক, এবং সে এখানে ডিরেকের সেই সাদা গাড়িটির নাম্বারও বলে দেয়। কলিনরা তখন দ্রুত এই তথ্যগুলো সংগ্রহ করতে শুরু করে। স্টিভেন তাদেরকে আরও জানায় যে সেই সাদা গাড়িটির মধ্যে একটি রেডিও অ্যাক্টিভ বোমও রয়েছে, হয়তো সেই বোমবার অন্য কোনো জায়গাতেও বিস্ফোরণের প্ল্যান করছে। তো এবার হেড এবং তার পুরো টিম মিলে দ্রুত ডিরেককে গ্রেফতার করার সমস্ত ব্যবস্থা গ্রহণ করে। এদিকে স্টিভেন তাদেরকে বলে যে সে তার ব্রেইনের পুরোপুরিভাবে মৃত্যুর আগে তাদের কাছে শেষ একটি অনুরোধ করতে চায়। সেটা হলো, যেহেতু এখন সেই মিশনটিকে কমপ্লিট করে দিয়েছে এবং অপরাধীর সমস্ত তথ্য তাদেরকে দিয়েছে, তাহলে তাদের সমস্ত কাজ তো সম্পন্ন হয়েছে, কিন্তু শেষবারের মতো সে সেই ট্রেনটিতে আরেকবার যেতে চায়। কারণ যেহেতু সে সেখানে গিয়েও সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে এবং সে যা খুশি তাই করতে পারে, তাহলে সে একবার অন্তত চেষ্টা করে দেখবে যে সিমুলেশনের মাধ্যমে সে সেই যাত্রীগুলোকে বাঁচাতে পারে কিনা, যারা কিনা সেই ট্রেন বিস্ফোরণে মারা গিয়েছে। কিন্তু কলিন এবং হেড তো ভালোভাবেই জানত যে এটা কোনোভাবেই সম্ভব নয়, তাই তারা স্টিভেনকে মানা করছিল। তবে স্টিভেন তাদেরকে জানায় যে বাস্তব জীবনে সে তাদেরকে বাঁচাতে না পারলেও সে অন্তত তাদেরকে সিমুলেশনে বাঁচাতে পারলেও নিজে মানসিক শান্তি পাবে। এদিকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ডিরেককে পুলিশ গ্রেফতার করে ফেলে, আর সারা দেশে সোর্স কোডের সাফল্য ছড়িয়ে পড়ে যে কিভাবে সোর্স কোড ব্যবহার করে এত দুর্দান্ত একটি কেস সলভ হয়েছে। আর এই মিশনের সমস্ত ক্রেডিট পায় কলিন এবং তার হেড। তাই ইউনিটে সবাই মিলে অনেক আনন্দ করছিল।
কিছুক্ষণ পর স্টিভেনের কাছে কলিন আসে। কলিন স্টিভেনকে ধন্যবাদ জানায়, কারণ স্টিভেনের জন্যই তো এই মিশনটি সম্পন্ন হয়েছে। তবে স্টিভেন ভাবছিল যে তারা হয়তো তার শেষ ইচ্ছেটি পূরণ করবে না। তাই স্টিভেন এখানে কলিনকে বলে, যেহেতু এখন হেডের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, তাই হয়তো তার কাছে এখন আমার ইচ্ছের কোনো মূল্য থাকবে না, আমাকে হয়তো শেষবারের মতো ট্রেনে যেতে দেবে না। কলিন বলে যে এই প্রশ্নের উত্তরের আশায় সে নিজেও রয়েছে। এবার কিছুক্ষণ পর কলিন এসে তাকে বলে যে সে স্টিভেনের শেষ ইচ্ছেটি পূরণ করবে, কিন্তু এবার যখন সিমুলেশনের 8 মিনিট সময় শেষ হয়ে যাবে, তখন স্টিভেন আর এখানে কোনোদিনও ফিরে আসতে পারবে না। এটাই হবে তার জীবনের শেষ মিশন। এই বলে স্টিভেন সেখানে আবারও বাটন প্রেস করে দেয়, যার ফলে সঙ্গে সঙ্গে স্টিভেন আবারও পৌঁছে যায় সেই ট্রেনের মধ্যে। আর এবার স্টিভেন ক্রিস্টিনাকে তার সামনে দেখে অনেক খুশি হয়ে যায়। সে ক্রিস্টিনার দিকে তাকিয়েই থাকে আর তার প্রত্যেকটি কথা অনেক মনোযোগ দিয়ে শুনতে থাকে, কারণ সে এখন ক্রিস্টিনাকে অনেক ভালোবাসে। এবার স্টিভেন ক্রিস্টিনাকে তার সঙ্গে কফি খাওয়ার জন্য অফার করে। ক্রিস্টিনা তখন তাকে বলে যে সে অনেকদিন ধরে এটাই চাইছে, শন তাকে কফির জন্য অফার করুক, যেখানে তারা দুজন মিলে অনেক গল্প করতে পারবে। স্টিভেন তখন তার কাছে 1 মিনিট সময় চায়, আর এই সময়টুকুতে সে ওয়াশরুমের বোমটির কাছে চলে যায়। এবার সে খুবই অল্প সময়ের মধ্যেই বোমটির মধ্যে থাকা 2টো ফোনই খুঁজে পেয়ে যায়, আর সে এবার বোমটিকে পুরোপুরিভাবে ডিএক্টিভ করে দেয়। এরপর স্টিভেন ওয়াশরুম থেকে বেরিয়ে ডিরেকের সামনে দিয়ে চলে যায়। তবে এখন যেহেতু সময় অতীত থেকে আবারও শুরু হয়েছে, তাই স্বাভাবিকভাবেই ডিরেক স্টিভেনকে চিনতে পারে না। এদিকে স্টিভেন ট্রেনের টিটির সঙ্গে ধাক্কা লাগার অভিনয় করে কোনোমতে তার কাছ থেকে লুকিয়ে তার হ্যান্ডকাপটি নিয়ে নেয়। অন্যদিকে আমরা ইউনিটের হেডকে দেখতে পাই। সে এখানে কোনো একজন ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলছিল। সে সেই ব্যক্তিকে বলছিল যে এবছর যদি সে আরও ফান্ড পায়, তাহলে কমপক্ষে সে আরও 8টি সিমুলেশন নিয়ে কাজ করবে। তো এমন সময় সেখানে কলিন চলে আসে। তখন হেড এখানে সেই ব্যক্তিকে বলে যে এবার তারা অনেকগুলো মানুষের জীবন বাঁচাতে পেরেছে, যেটা শুনে কলিন অনেকটাই অবাক হয়ে যায়, কারণ তাদের এই মিশনটিতে সবচাইতে বেশি অবদান হচ্ছে স্টিভেনের, যার ব্রেন মৃত্যুর পরও তাদেরকে সাহায্য করেছে। কিন্তু হেড এখানে কাউকে স্টিভেনের কোনো কথাই বলছিল না, বরং সমস্ত ক্রেডিট সে নিজে নিচ্ছিল। এবার কথা বলা শেষ হলে হেড কলিনকে বলে যে স্টিভেনের সমস্ত স্মৃতি মুছে ফেলে আবারও সিমুলেশন স্টার্ট করতে, কারণ তারা নতুন করে স্টিভেনের ব্রেনকে আবারও ইউজ করতে চায়। কিন্তু কলিন এই কথা শুনে অনেক অবাক হয়ে যায়, আর সে হেডকে বলে যে তারা স্টিভেনকে কথা দিয়েছিল যদি স্টিভেন এই মিশনটিকে কমপ্লিট করতে পারে, তাহলে স্টিভেন তার এই জীবন থেকে মুক্তি পাবে, অর্থাৎ তাদের এখন উচিত স্টিভেনকে শান্তিময় একটি মৃত্যু দেয়া। কিন্তু হেড তখন তাকে বলে যে স্টিভেনের ব্রেনের মাধ্যমে সে হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছে, তা না হলে সেই বোম্বার আরও অনেক মানুষকে মারত। এভাবে সে ভবিষ্যতে আরও অনেক মানুষকে বাঁচাবে। তাহলে কেন সে স্টিভেনের এই দুর্দান্ত ব্রেনকে নষ্ট করবে? তাছাড়া এখন পর্যন্ত তারা স্টিভেনের মতো এমন কারো ব্রেনকেই খুঁজে পায়নি, যারা কিনা মারা যাওয়ার পরও শুধুমাত্র তার ব্রেন দিয়ে এত দুর্দান্তভাবে কোনো কেস সলভ করতে পারবে। যদিও কলিনের কাছে হেডের কথা ঠিকই মনে হচ্ছিল, কিন্তু অন্যদিকে স্টিভেনের জন্য তার খারাপ লাগছিল, কারণ এভাবে একজন মৃত মানুষকে কষ্ট দেওয়াটা কখনোই ঠিক নয়। অন্যদিকে ট্রেনের মধ্যে স্টিভেন ডিরেকের সামনে যায়, আর সে সেই বোমের ভেতর থেকে যেই 2টো মোবাইল এনেছিল, সে ইচ্ছে করে স্টিভেনের পায়ের সামনে একটি মোবাইল ফেলে দেয়, এবং প্রতিবারের মতো ডিরেক সেই স্টেশনে নামতে গেলে এবার স্টিভেন তাকে থামায়। আর প্রতিবার ডিরেকের কাছে এসে যে ছেলেটি তাকে তার পার্স ফিরিয়ে দেয়, সেই ছেলেটি এবারও তার কাছে এসে তার পার্সটি তাকে দেয়। এরপর সেই ছেলেটি চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্টিভেন ডিরেককে বোমের কাছে পাওয়া সেই মোবাইল ফোনটি দেখায়, আর তাকে হ্যান্ডকাপ পরিয়ে অ্যারেস্ট করে নেয়, এবং সেই মোবাইল দিয়ে ফোন করলে তার ফোনের মধ্যেই রিং হয়। স্টিভেন ডিরেককে ট্রেনের মধ্যেই বন্দি বানিয়ে ফেলে, আর সে ডিরেককে বলে যে তার খেলা এখানেই শেষ, সে ধরা পড়ে গিয়েছে। এরপর স্টিভেন সেখানে পুলিশকে ফোন দিয়ে ডিরেকের কথা জানায়, এমনকি সে ডিরেকের গাড়ির মধ্যে যে রেডিও অ্যাক্টিভ বোমটি দেখেছিল সেটার ব্যাপারেও সে পুলিশকে জানিয়ে দেয়। আর ডিরেকও যে ট্রেনের মধ্যে বন্দি আছে এটাও সে পুলিশকে জানিয়ে ফোন কেটে দেয়। এরপর সে বোমের কাছে যেই ফোন 2টো পেয়েছিল, সেই ফোন 2টো সেখান থেকে অনেক দূরে ছুঁড়ে মারে, যাতে করে ডিরেক কোনোভাবেই ফোনগুলোর মাধ্যমে বোমটিকে অ্যাক্টিভ করতে না পারে। এরপর স্টিভেন ডিরেকের নিজের ফোনটি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে 8 মিনিট শেষ হতে মাত্র কিছু সময় বাকি ছিল। স্টিভেন তখন তার জীবনে শেষবারের মতো একটু কথা বলার জন্য সে ডিরেকের ফোন থেকে তার বাবাকে কল করে। আর এতদিন পর বাবার কণ্ঠ শুনতে পেয়ে সে অনেক ইমোশনাল হয়ে যায়। তবে তার বাবা তার ফোন পেয়ে একদম অবাক হয়ে গিয়েছিল, কারণ তার ছেলে তো মারা গিয়েছে, তাহলে সে কিভাবে তাকে ফোন করল। তবে স্টিভেন এখানে তার পরিচয় লুকিয়ে রাখে। সে জানায় যে তার নাম হলো শন। সে স্টিভেনের অনেক ভালো একজন বন্ধু ছিল। এমনকি সে এটাও জানায়
যে তার ছেলে আসলে তাকে অনেক ভালোবাসত। আর স্টিভেনের মৃত্যুর কিছুদিন আগে তার বাবার সঙ্গে তার কিছু বিষয়ে কথা কাটাকাটি হয়েছিল। তবে পরবর্তীতে স্টিভেনের নিজেরই অনেক খারাপ লেগেছিল। সে তার বাবার কাছে ক্ষমা চাইতে চাইছিল, কিন্তু সেই সুযোগ সে তার জীবনে আর পায়নি। তাই স্টিভেন তার বাবাকে শন সেজে বলে যে স্টিভেন তার জীবনের শেষ সময়ে তার কাছে ক্ষমা চাইতে চেয়েছিল। কিন্তু তার বাবা তখন তাকে বলে, আমার জীবনে আর কোনো কিছুই প্রয়োজন নেই। আমি শুধু চাই আমার ছেলে আমার জীবনে একটিবারের জন্য ফিরে আসুক। আমি আমার ছেলেকে এখন একবার শক্ত করে জড়িয়ে ধরে বলতে চাই যে আমিও তাকে কতটা ভালোবাসি। এদিকে স্টিভেন বুঝতে পারে যে তার সময় এখন একদম শেষ হয়ে গিয়েছে। তাই সে তার বাবাকে নিজের যত্ন নিতে বলে ফোন কেটে দেয়। আর সে দ্রুত ক্রিস্টিনার কাছে চলে আসে। সে তার জীবনের এই শেষ মুহূর্তটিকে অনেক আনন্দ করে কাটাতে চায়। তাই সে ট্রেনের মধ্যে থাকা একজন কমেডিয়ানকে কিছু টাকা দিয়ে বলে যে সে যেন সমস্ত প্যাসেঞ্জারদেরকে হাসায়। আর সেই কমেডিয়ানও নিজের কাজ শুরু করে দেয়। অন্যদিকে হেডকে কেউ একজন ফোন করে স্টিভেনের ব্যাপারে কিছু জানায়। সে তখন দ্রুত সেই রুমটিতে চলে যায় যেখানে স্টিভেনের বডি রাখা ছিল। আর সেই রুমটিতে অলরেডি কলিন দাঁড়িয়েছিল। এমনকি কলিন ভেতর থেকে সেই রুমটির দরজা লক করে দিয়েছিল। হেড বুঝতে পারে যে কলিন আসলে স্টিভেনের লাইফ সাপোর্ট খুলে দেওয়ার চেষ্টা করছে, যাতে করে স্টিভেনের ব্রেনও মৃত্যুবরণ করতে পারে। তাই হেড বারবার কলিনকে দরজা খুলতে বললেও কলিন তার কোনো কথাই শোনে না। কলিন বলে যে স্টিভেন তাদের জন্য অনেক কিছু করেছে। এই বলে সে সেখানকার একটি লাল বাটন প্রেস করে দেয়। আর এমন সময় সেখানকার সিকিউরিটি এসে দরজা খুলে ফেললে ততক্ষণে দেখা যায় স্টিভেনের ব্রেন পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। এদিকে কলিন দেখতে পায় স্টিভেনের বডিটি অনেক নৃশংস অবস্থায় আছে, অর্থাৎ দুর্ঘটনায় মারা যাওয়ার পরও তাকে মানুষ নিজেদের স্বার্থ হাসিলের জন্য এমন ভয়ানক অবস্থাতেও ব্যবহার করতে চাইছিল। কিন্তু কলিন তাকে মুক্তি দিয়েছে, সে তার কথা রেখেছে। অন্যদিকে ট্রেনের মধ্যে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। স্টিভেন দেখতে পায় যে 8 মিনিট সময় শেষ হওয়ার পরও এবার আর ট্রেনের মধ্যে কোনো বিস্ফোরণ ঘটে না, এমনকি তার সিমুলেশনও শেষ হচ্ছিল না। আর স্টিভেনে তখন ক্রিস্টিনাকে নিয়ে খুশি মনে ট্রেন থেকে নেমে আসে। অন্যদিকে এমন সময় স্টিভেনের কাছে কলিনের পাঠানো একটি টেক্সট আসে, যেখানে লেখা ছিল, আমি যদি সঠিক চিন্তা করে থাকি তাহলে খুবই অল্প সময়ের মধ্যে তোমার কাছে একটি নিউজ আসবে। সেটা হলো ট্রেনে সেই বোমটিকে ডিফিউজ করে দেয়া হয়েছে। এমনকি সেই বোমবারকেও পুলিশ অ্যারেস্ট করেছে। সেই সাথে ট্রেনের সমস্ত মানুষের জীবনও বেঁচে গিয়েছে। আর এটা আমরা দুজন মিলে করেছি। তাই সে সোজা হেডের অফিসে চলে যায়। আর সেখানে গিয়ে সে সত্যি সত্যি এই নিউজটিই পায়, অর্থাৎ এখন সমস্ত রিয়েলিটি চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমাদেরকে স্টিভেনের বডি দেখানোর মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তবে এই মুভিটির এন্ডিং নিয়ে অনেক কনফিউশন রয়েছে। সেটা হলো স্টিভেন যদি 2 মাস আগেই মারা গিয়ে থাকে তাহলে মুভির শেষে সে বেঁচে আছে কিভাবে? তাছাড়া সে তো তার নিজের শরীরেই জেগে উঠছিল, কিন্তু ক্রিস্টিনা কেন তাকে শনের রূপে দেখছিল? তাছাড়া স্টিভেন সিমুলেশনে থাকা সত্ত্বেও কিভাবে সে তার বাবার সঙ্গে ফোন দিয়ে কথা বলতে পেরেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর হচ্ছে একটাই, যে সোর্স কোড শুধুমাত্র কোনো কম্পিউটার প্রোগ্রাম বা টাইম ট্রাভেল মেশিন নয়, বরং এর চাইতেও আরও অনেক বেশি কিছু, যেটা সম্পর্কে হেড বা কলিন কারোই ধারণা ছিল না। আসলে যেই মানুষের মস্তিষ্ককে সোর্স কোডের মাধ্যমে জুড়ে দেয়া হয় তার জন্য অনেকগুলো রিয়েলিটি ওয়ার্ল্ড খুলে যায়, অর্থাৎ বৈজ্ঞানিক ভাষায় যাকে প্যারালাল ইউনিভার্স বলা হয়। অর্থাৎ প্রতিবারই যখন স্টিভেন সেই ট্রেনের মধ্যে পৌঁছচ্ছিল সেটার মাধ্যমে সে অতীতে আসছিল না, বরং রিয়েলিটির সঙ্গে জড়িত অন্য আরেকটি পৃথিবীতে চলে আসছিল। আর এই কারণেই মূলত তার সঙ্গে প্রতিবারই ভিন্ন ভিন্ন ঘটনা ঘটছিল। সেই সাথে সে নিজের ইচ্ছে মতোই সেখানে সবকিছু করতে পারছিল, কারণ সেই ঘটনাগুলো প্রত্যেকবারই তার সঙ্গে বাস্তবেই ঘটছিল। এখন প্রশ্ন হচ্ছে ক্রিস্টিনা কেন তাকে শনের রূপে দেখছিল? এর কারণ হচ্ছে মুভির শুরুতেই স্টিভেন যখন ওয়াশরুমের আয়নাতে তার চেহারা দেখছিল তখন সে নিজেকে তার আসল রূপে নয়, বরং সে নিজেকে শন হিসেবেই দেখতে পাচ্ছিল। এর মানে হচ্ছে যেহেতু শনের শরীরের সঙ্গে স্টিভেনের ব্রেনকে জুড়ে দেয়া হয়েছে, তাই ক্রিস্টিনা সহ সবাই তাকে শনের রূপেই দেখতে পাচ্ছিল। শুধুমাত্র কাহিনী বোঝার সুবিধার্থে আমরা স্টিভেনকে স্টিভেনের রূপেই দেখেছি, তবে বাকিদের কাছে সে শনের রূপেই ছিল। আর শেষে সে শনের শরীরেই জীবিত ছিল, কিন্তু শনের মস্তিষ্কের সঙ্গে তার মস্তিষ্ক ট্রান্সফার হয়ে গিয়েছিল। তাই স্টিভেন এখনও বেঁচে আছে, তবে যে পৃথিবীতে সে মারা গিয়েছে সেই পৃথিবীতে নয়, বরং সে অন্য আরেকটি রিয়েলিটি ওয়ার্ল্ডে বেঁচে আছে। অর্থাৎ সেই পৃথিবীতেই এখন সে নিজের মতো করে বাঁচতে পারবে, আর তার আসল পৃথিবীতে সে এখনও মৃত। তো এই মুভিটির ব্যাপারে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সেই সাথে মুভির গল্পটি কেমন লেগেছে সেটাও জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফিজ।